হ্যালো স্টুডেন্টস, ভেসপার থিওরির এই থার্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা ফার্স্ট দুটো ক্লাস দেখোনি তারা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে এই আগের দুটো ক্লাস দেখে নাও, কারণ এই যে থার্ড ক্লাসটা হবে সেটা আগের দুটো ক্লাসেরই কন্টিনিউয়েশন। চলো স্টুডেন্টস, শুরু করা যাক। আজকে আমরা এই থার্ড ক্লাসে দেখব যে কিছু কিছু ভেসপার রুলকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কোনো মলিকুলের সামান্য ডেভিয়েশনকে, যেগুলো বন্ড অ্যাঙ্গেলের সামান্য ডেভিয়েশন, আমরা এক্সপ্লেন করতে পারবো। দেখো স্টুডেন্টস, কোনো একটা মলিকুলে বন্ড পেয়ার থাকে, লোন পেয়ার থাকে। তো ডিফারেন্ট টাইপ অফ পেয়ারে কিরকম রিপালশন হবে তার একটা অর্ডার আছে। সেই অর্ডারটা কি? লোন পেয়ার রিপালশন is much stronger than lone pair bond pair repulsion than odd electron bond pair repulsion is greater than bond pair repulsion. তাহলে রিপালশনের অর্ডারটা আমার কি? যখন দুটো লোন পেয়ার থাকবে, সেই দুটো লোন পেয়ারে নিজেদের মধ্যে যে রিপালশনটা হবে সেটা ম্যাক্সিমাম দেন লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার, একটা লোন পেয়ার আর একটা বন্ড পেয়ারের মধ্যে যেটা রিপালশন হবে তার থেকে। আর এইখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমি এখানে ইনক্লুড করেছি, এটা কিন্তু ম্যাক্সিমাম টেক্সট বুকেই দেওয়া নেই, এটা যে এই অড ইলেকট্রন আর বিপি এই রিপালশন অর্ডারটা এর থেকে কিরকম হয়, এই অর্ডারটাকে আমি এখানে ইনক্লুড করেছি। তার কারণ একটা এক্সাম্পল আমি একটু পরেই দেবো, তখন দেখবে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। ওকে, এইটা আমরা মনে রাখবে। তাহলে রুল ওয়ান হলো আমার এইটা। এবার এই রুল ওয়ানটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কিছু মলিকুলের অ্যাঙ্গেলের ডেভিয়েশনকে এক্সপ্লেন করতে পারি সেটা দেখি। চলো, মিথেন, অ্যামোনিয়া অ্যান্ড ওয়াটার। আমরা সবাই জানি, আগের ক্লাস দেখেছি, মিথেন টেট্রাহেড্রাল জিওমেট্রি ফলো করে, এর শেপ হচ্ছে টেট্রাহেড্রাল। এটা কি? অ্যামোনিয়াটা ট্রাইগোনাল পিরামিডাল, অ্যান্ড অক্সিজেন ওয়াটারে এইরকম শেপ ফলো করে বা এরকম শেপ শো করে, যেটাকে বলে ভি শেপ বা অ্যাঙ্গুলার। তো আমাকে এখানে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা বলতে হবে। দেখো, এই ফার্স্ট রুলটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এটা এক্সপ্লেন করতে পারি। এখানে দেখো, একটাও আমার লোন পেয়ার নেই, সবগুলোই বন্ড পেয়ার। তাহলে এর অ্যাঙ্গেলটা হবে আইডিয়াল sp3 যা বন্ড অ্যাঙ্গেল, সেটা কত? 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়ায় একটা লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা এই বন্ড পেয়ারের উপরে রিপালশন ক্রিয়েট করবে। তাহলে দেখো, এই লোন পেয়ারটা যখন এই বন্ড পেয়ারের উপরে রিপালশন ক্রিয়েট করবে, এই বন্ড অ্যাঙ্গেলটা হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন, এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? কমে যাবে, কারণ এখানে রিপালশন ক্রিয়েট করছে। তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে, তাহলে এইখানে বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? এটা থেকে কম হবে। না, অ্যামোনিয়ায় দেখা গেছে বন্ড অ্যাঙ্গেলটা হয় 107.3 ডিগ্রি। ওকে, এবার ওয়াটারে দেখো, ওয়াটারে হচ্ছে দুটো লোন পেয়ার। তাহলে দুটো লোন পেয়ার এই বন্ড অ্যাঙ্গেলটাকে কি অনেক বেশি কমিয়ে দেবে। তার কারণ কি? লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা অনেক বেশি, কারণ এখানে দুটো লোন পেয়ার আছে। তাহলে ডিগ্রি অফ রিপালশন বিটুইন দ্য লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার ইজ মাচ হায়ার ইন ওয়াটার। তাহলে এইখানে কি হবে? বন্ড অ্যাঙ্গেলটা আরো কমে যাবে। তাহলে ওয়াটারের বন্ড অ্যাঙ্গেলটা হয় 104.5 ডিগ্রির মতো। ক্লিয়ার স্টুডেন্টস? চলো নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলে দেখো, আমার অড ইলেকট্রনের কনসেপ্টটা লাগবে। এই এক্সাম্পলটা জেই অ্যাডভান্সের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। NO2 প্লাস, NO2 and NO2 মাইনাস, এই তিনটের বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা কি হবে? ওকে, চলো দেখা যায়। ফার্স্টে NO2 প্লাসটা দেখি। NO2 প্লাস কি টাইপের মলিকুল বলো? নাইট্রোজেনের কটা ভ্যালেন্স ইলেকট্রন? 5। ডবল বন্ডেড অক্সিজেন দুটো কত করে দিচ্ছে? প্রত্যেকে একটা একটা করে, তাহলে দুটো দেবে 4টে। ওকে, আর প্লাস চার্জের জন্য, ফর প্লাস চার্জ আমি একটা বাদ দেবো, -1, যেহেতু একটা ইলেকট্রন কম আছে। তাহলে কত হলো? 8। দ্যাট মিনস 4 পেয়ার্স। 4 পেয়ার্স এর মধ্যে আমি যদি স্ট্রাকচারটা ড্র করি, তাহলে দেখবে
এই যে 4 পেয়ারের মধ্যে সিগমা বিপি কটা? সিগমা বিপি দুটো, পাই বিপি কটা? দুটো। তাহলে অবভিয়াসলি 4টে হয়ে গেল, তাহলে লোন পেয়ার একটাও নেই, তাহলে টাইপটা কি হবে? AB2 অর AX2, যেটা খুশি বলতে পারো। তাহলে AB2, তো AB2 টাইপের যদি মলিকিউল হয় অবভিয়াসলি আমার কি হাইব্রিডাইজেশন হবে? হাইব্রিডাইজেশন sp, এন্ড হাইব্রিডাইজেশন যদি আমার sp হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে NO2 প্লাস এর বন্ড অ্যাঙ্গেলটা আমি পেলাম 180 ডিগ্রি। চলো এবার NO2 মাইনাসটা দেখি, তারপরে আমি NO2 টা দেখবো। NO2 মাইনাস, অবভিয়াসলি এর স্ট্রাকচারটা হবে ডবল বন্ডের একটা অক্সিজেন, একটা কোঅর্ডিনেট বন্ড অক্সিজেন, এবং অক্সিজেনটা মাইনাস চার্জ, আর এখানে নাইট্রোজেনের দুটো, নাইট্রোজেনের একটা লোন পেয়ার। অবভিয়াসলি এটা মাইনাস চার্জটা অক্সিজেন কেন হলো? কারণ অক্সিজেন নাইট্রোজেনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, ওই জন্য মাইনাস চার্জ অলওয়েজ রিসাইড অন দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে থাকে তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা মোর স্টেবল হবে। ওকে, তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। এবার দেখো এর ভেসপার থিওরি অনুযায়ী কি টাইপের মলিকিউল। নাইট্রোজেন 5, ডবল বন্ডেড অক্সিজেন কটা দেবে? দুটো, আর এই কোঅর্ডিনেট অক্সিজেনের কন্ট্রিবিউশন কত? অবভিয়াসলি দেখো কোঅর্ডিনেট অক্সিজেন কোনো কন্ট্রিবিউট করেনি, তাহলে এর কন্ট্রিবিউশন 0। আর ফর নেগেটিভ চার্জ কত হবে? 1। তাহলে কি টাইপের মলিকিউল হলো? 5, 6, 7, 8। 8 মিন্স 4 পেয়ার। 4 পেয়ার্স এর মধ্যে সিগমা বন্ড পেয়ার কত? একটা, দুটো, তাহলে দুটো সিগমা বিপি। পাই বিপি কটা? একটা, 1 পাই বিপি। তাহলে কটা হলো? তিনটে থেকে একটা 4টে, তাহলে একটা লোন পেয়ার। তাহলে এই টাইপটা হলো AB2E1। AB2E1 হলে আমার কি টাইপের মলিকিউল হবে? অবভিয়াসলি অ্যাঙ্গুলার বেন্ড অর ভি শেপ মলিকিউল হবে, তাহলে এটা অ্যাঙ্গুলার। ওকে, চলো আমরা দেখি NO2 টা কি হয়। NO2 মাইনাসটা আমি এটা মুছছি না, এটা আমি রাখছি এখানে, হ্যাঁ, যাতে আমার এটা কম্পারিজনটা করতে সুবিধা হয়। NO2 দেখো, NO2 নাইট্রোজেন কটা? 5, ডবল বন্ডেড অক্সিজেন কটা? দুটো, কোঅর্ডিনেট এর স্ট্রাকচারটা কি হবে আমি আগে ড্র করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কোঅর্ডিনেট অক্সিজেনের কন্ট্রিবিউশন কত? 0। তাহলে দেখো 7, টোটাল ইলেকট্রন হচ্ছে 7। তাহলে দেখো এটা একটা অড ইলেকট্রনিক সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা অড ইলেকট্রনিক সিস্টেম। NO2 7 ইলেকট্রনের মধ্যে, 7 ইলেকট্রন মানে কি? 3 পেয়ার্স প্লাস 1 অড ইলেকট্রন। ওকে, এই তিনটে পেয়ার্স এর মধ্যে দেখো সিগমা বিপি কটা? দুটো সিগমা বিপি। আর পাই বিপি কটা? একটা পাই বিপি। তাহলে তিনটে হয়ে গেল। এবার দেখো এই নাইট্রোজেনের উপরে একটা অড ইলেকট্রন আছে, দেখতে পেয়েছো? এই ইলেকট্রনটা নাইট্রোজেনের একটা অড ইলেকট্রন। এবার আমরা যে অর্ডারটা বলেছিলাম যে লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, গ্রেটার দ্যান অড ইলেকট্রন বন্ড পেয়ার রিপালশন, গ্রেটার দ্যান বন্ড পেয়ার রিপালশন। তাহলে এইখানে দেখো কেসটাতে কি হচ্ছে? এই কেসটা কিসের কেস অ্যারাইজ করছে? এই কেসটা অ্যারাইজ করছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। ওকে, আর এই কেসটা কি অ্যারাইজ করছে? এটা হচ্ছে অড ইলেকট্রন বন্ড পেয়ার রিপালশন। এই যে অড ইলেকট্রন বন্ড পেয়ার একটা রিপালশন, আর এখানে হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। তাহলে কোন রিপালশনটা স্ট্রঙ্গার? অবশ্যই এই রিপালশনটা স্ট্রঙ্গার, কারণ এখানে দুটো ইলেকট্রন আছে। তাহলে এইখানে বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? এইটার থেকে বেশি বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে। সবচেয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল কিসে ছিল? NO2 প্লাসে, সেখানে কি ছিল? 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল।
আর তারপরে বন্ড অ্যাঙ্গেলটা কি কোনটা বেশি হবে, এইটা, তারপরে বন্ড অ্যাঙ্গেলটা এইটা, তাহলে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার আমার কি হবে, বন্ড অ্যাঙ্গেল অর্ডার NO2 প্লাস NO2 গ্রেটার দেন NO2 মাইনাস। ক্লিয়ার স্টুডেন্ট? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট রুল। নেক্সট রুলটা আমরা আগে এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে আমাদের বুঝতে খুব ইজি হবে। ধরো NCl3 নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আর নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড, এর প্রত্যেকটা সেট কি, অবভিয়াসলি ট্রাইগোনাল পিরামিডাল। ট্রাইগোনাল পিরামিডাল। দেখো এই সেকেন্ড রুলটা বলছে যত আমার এই বন্ডেড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি এই সেন্ট্রাল অ্যাটমের রেসপেক্টে ইনক্রিজ করবে, তত ইলেকট্রনটা এই দিকে পোলারাইজড হয়ে যাবে, মানে বন্ডেড অ্যাটমের দিকে ইলেকট্রনটা পোলারাইজড হয়ে যাবে। তাহলে বন্ডেড অ্যাটমের দিকে যখন ইলেকট্রনটা পোলারাইজড হয়ে যাবে, তাহলে দেখো ইন্টার ইলেকট্রনিক ডিসটেন্স বিটুইন দ্য টু বন্ড পেয়ার এটা ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে যদি এই ডিসটেন্সটা ইনক্রিজ করে যায়, তাহলে বন্ড পেয়ার রিপালশনটা কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে। তাহলে বন্ড পেয়ার রিপালশনটা ডিক্রিজ করে যাওয়ার জন্য তখন এই লোন পেয়ারটা একে প্রেসারাইজ করে এই বন্ড অ্যাঙ্গেলটাকে কমিয়ে দেবে। কারণ কি, এই বন্ড পেয়ার রিপালশন আর লোন পেয়ার রিপালশন একটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার যখন আমার ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে যাবে, বন্ড পেয়ারটা তো ক্রাউডটা এদিকে পোলারাইজড হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে, ইলেকট্রন এই যে লোন পেয়ার ইলেকট্রনটা এদিকে প্রেসারাইজ করে এই বন্ড অ্যাঙ্গেলটাকে ডিক্রিজ করে দেবে। তাহলে রুল 2 বলছে ভেসপার থিওরি যে যত বন্ডেড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে তত আমার বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ করবে। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কি হবে, অবভিয়াসলি বন্ড অ্যাঙ্গেল অফ ফ্লুরিন নাইট্রোজেন ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটা ইজ লেস দেন ক্লোরিন নাইট্রোজেন ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটার থেকে এই অ্যাঙ্গেলটা কম হবে। ক্লিয়ার স্টুডেন্টস? চলো নেক্সট এক্সাম্পল। তোমাদের যদি এরকম দেয় PI3 PBr3 PCl3 আর PF3, এদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার, অবভিয়াসলি তোমরা বলতে পারবে জাস্ট অ্যাপ্লিকেশন অফ দ্য সেকেন্ড রুল, বন্ডেড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি ফ্লুরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা সবচেয়ে কম হবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল বলতে গেলে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটাকে বলে দেবো আমরা। ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা কি, ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। ওকে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। তাহলে বন্ড অ্যাঙ্গেল অর্ডার কি হবে, এটার সবচেয়ে কম হবে। তাহলে PF3 is less than PCl3 is less than PBr3 is less than PI3. ওকে, ক্লিয়ার স্টুডেন্টস? চলো নেক্সট রুল। নেক্সট রুলটা এই 2 নম্বর রুলের জাস্ট রিভার্স। আমরা কি দেখলাম, বন্ডের অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে তাহলে বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ করবে। এবার যদি সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে তাহলে কি হবে দেখি, এটাও একটা এক্সাম্পল নিয়ে দেখি। চলো NCl3 আর PCl3, হলো? দেখো এখানে যত আমার সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, তাহলে ইলেকট্রনটা সেন্ট্রাল অ্যাটমের দিকে পোলারাইজড হবে। তাহলে সেন্ট্রাল অ্যাটমের দিকে যত পোলারাইজড হচ্ছে, এই বন্ড পেয়ার রিপালশনটা কি হয়ে যাচ্ছে, ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে এই লোন পেয়ার কি করবে, একে প্রেসারাইজ করে এর অ্যাঙ্গেলটাকে বেশি কমাতে পারবে না, তাহলে এর অ্যাঙ্গেলটা কিন্তু বড় হবে, এর অ্যাঙ্গেলের থেকে এর অ্যাঙ্গেলটা বড় হবে।
বুঝতে পারা গেছে? কারণ এখানে বন্ড পেয়ার রিপালশনটা অনেক ইনক্রিজ করে যাচ্ছে, ওই জন্য বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। তাহলে এর বন্ড অ্যাঙ্গেল অর্ডার কি হবে? বন্ড অ্যাঙ্গেল অর্ডারটা কি হবে? এটার বেশি হবে, তার মানে Cl NCl is greater than Cl PCl. Dear students, চলো নেক্সট এক্সাম্পলে আমরা দেখব এই রুল 2 এন্ড রুল 3 যেটা বললাম তার দুটো এক্সেপশন আছে এবং সেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো সেই দুটো এক্সেপশন আমরা দেখব, এক্সেপশন অফ রুল 2 এন্ড রুল 3। ওকে, আরেকটা জিনিস এখানে মনে রাখো, এই রুল 1 রুল 2 রুল 3 এই যেগুলো আমরা বলবো এগুলো কোনো ইউনিভার্সাল ফিক্সড রুল নয়। ফিক্সড রুল মানে রুল 2টা, আমি যেটা রুল 2 বলছি সেটা কোনো টেক্সট বইয়ে হয়তো রুল 3 তে থাকতে পারে বা রুল 1 এ থাকতে পারে, তো সেটাতে ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট দ্যাট। ওকে স্টুডেন্টস, চলো রুল 2 এন্ড রুল 3 দুটো ইম্পর্টেন্ট এক্সেপশন আমরা দেখে নিই। দেখো স্টুডেন্টস, PH3 আর PF3 এদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার কি হবে? আমরা আগের রুল অনুযায়ী যদি দেখি যে বন্ডেড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করবে বন্ড অ্যাঙ্গেলটা তত ডিক্রিজ করবে। তাহলে এক্সপেক্টেড ছিল অ্যাকর্ডিং টু সেকেন্ড এন্ড থার্ড রুল PF3 বন্ড অ্যাঙ্গেলটা কম হবে PH3 থেকে, কিন্তু রিয়েলিটিতে দেখা যাচ্ছে এই অর্ডারটা জাস্ট রিভার্স। অ্যাকচুয়াল যেটা PF3 greater than PH3, PF3 বন্ড অ্যাঙ্গেলটা অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল 98 ডিগ্রি আর এটা 94 ডিগ্রি। চলো এই রিজনটা দেখি। এই রিজনটা খুব ভালো করে বুঝবে কারণ একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কনসেপ্ট দ্যাট ইজ পাই ব্যাক বন্ডিং আমরা এখানে ডিসকাস করছি। ওকে, দেখো PF3 এর ক্ষেত্রে ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি আমরা সবাই জানি, আউটার মোস্ট সেল ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p5। আমি যদি এটা ডায়াগ্রাম দিয়ে দেখাই, দ্যাট ইজ এটা 2s, এটা 2p, 2p তে কটা আছে? 5টা ইলেকট্রন আছে। ওকে, আর ফসফরাসের হচ্ছে 3s2, ফসফরাস নাইট্রোজেন ফ্যামিলিতে বিলং করে, তাহলে নাইট্রোজেনের 2s2 2p3, তাহলে ফসফরাসের হবে 3s2 3p3, তাহলে এটা হচ্ছে 3s2 3p3 আর এর একটা আমরা জানি ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই তো? এটা হচ্ছে 3d 3s 3p। দেখো PF3 ফরমেশনটা কি করে হয় একটুখানি বুঝে নাও, একটু ক্লিয়ার করে নাও তোমরা। এই দেখো সেন্ট্রাল অ্যাটম ফসফরাস, এই ফসফরাসের যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো আছে সেই প্রত্যেকটা আনপেয়ার্ড ইলেকট্রন একটা একটা ফ্লুরিনের আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে পেয়ার করবে। ওকে, এটা হচ্ছে ফ্লুরিনের একটা ইলেকট্রনটা দেখানো এখানে 2p তে 5টা ইলেকট্রন, 2 2 4 রেখে 5, তাহলে এই আনপেয়ার্ড ইলেকট্রনটার সাথে এইটা একটা কোভ্যালেন্ট বন্ড করলো। সিমিলার ওয়েতে আরেকটা ফ্লুরিনের সঙ্গে এইটা করবে আর আরেকটা ফ্লুরিনের সাথে আরেকটা করবে, তাহলে এগুলো সব একটা একটা করে ফ্লুরিনের এই আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করবে, তাহলে 3টে কোভ্যালেন্ট বন্ড করলো। এই হচ্ছে মলিকুলটা। এবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস হবে এখানে, সেটা হচ্ছে এর দেখো 2p তে পেয়ার্ড ইলেকট্রন আছে যেটা বন্ডিং এ টেক পার্ট করেনি, আর এইখানে ফসফরাসের ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। এর ক্ষেত্রে এই 2p ইলেকট্রন যেটা বন্ডিং এ টেক পার্ট করেনি সেই পাই ইলেকট্রনটা এই d অরবিটালে ডোনেট করে একটা কোঅর্ডিনেট টাইপ বন্ড ফর্ম করবে। এই বন্ড যেটা ফর্ম করছে এটা দেখো নরমাল মলিকুলের বাইরে হচ্ছে ব্যাপারটা, তাহলে এই যে বন্ডটা ফর্ম করছে এটাকে বলা হচ্ছে পাই ব্যাক বন্ডিং। তাহলে এখানে পাই ব্যাক বন্ডিংটা কিভাবে হচ্ছে? পি পাই ডি পাই ব্যাক বন্ডিং। এই ব্যাক বন্ডিংটা কি করে হলো?
এই 2p অরবিটাল যেটা ফ্লুরিনের ফিল্ড আছে সেটা থেকে ফসফরাসের যে 3d ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রনটা ডোনেট করছে থ্রু কোঅর্ডিনেট বন্ড p5 d5 ব্যাক বন্ডিং। তাহলে দেখো এই ব্যাক বন্ডিংটা হওয়ার ফলে নাম্বার অফ বন্ডটা কি, দ্যাট ইজ নাম্বার অফ বন্ড, দ্যাট ইজ বন্ড অর্ডারটা ইনক্রিজ করে যাচ্ছে pf3 তে। আর আমরা জানি যে বন্ড অর্ডার যদি ইনক্রিজ করে যায় তাহলে বন্ড দুটো বন্ডের মধ্যে কি হবে, রিপালশনটা ইনক্রিজ করে যাবে, কারণ নাম্বার অফ বন্ড ইনক্রিজ করে গেছে। তাহলে ওই জন্য pf3 বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে দেন pH3। হাইড্রোজেনে আমার কোনো ব্যাক বন্ডিং এর কোনো অপশন নেই, কারণ হাইড্রোজেনে আমার কোনো এমনি ইলেকট্রন নেই যেটা ফসফরাসকে ডোনেট করতে পারবে, যেটা ফসফরাসকে ডোনেট করতে পারবে। তাহলে এখানে কোনো ব্যাক বন্ডিং এর অপশনই নেই। তাহলে এই কেসটা হলো এমন একটা কেস যেখানে সেন্ট্রাল অ্যাটম, তার মানে এই ফসফরাসটা অ্যাক্টস অ্যাজ এ পাই অ্যাকসেপ্টার, পাই অ্যাকসেপ্ট করছে। তাহলে যেখানে এই পাই ব্যাক বন্ডিং হবে সেখানে আমার কি হয়ে যাবে, বন্ড অ্যাঙ্গেলটা ইনক্রিজ করে যাবে ডিউ টু ইনক্রিজ অফ বন্ড অর্ডার। ক্লিয়ার? এবার নেক্সট কেস দেখবো যেখানে সেন্ট্রাল অ্যাটম অ্যাক্ট করবে অ্যাজ পাই ডোনার। এটাও একটা আমরা এক্সাম্পল নিয়ে দেখবো। চলো স্টুডেন্টস, F2O Cl2O আর H2O এদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা আমরা প্রেডিক্ট করব। দেখো সবার আগে এইখানে শুধুমাত্র Cl2O এর মধ্যেই পাই ব্যাক বন্ডিং এর অপশন আছে, আর এই মলিকিউলগুলোর মধ্যে নেই। অ্যাকসেপ্ট করার জন্য কোনো ভ্যাকেন্ট অরবিটাল এই দুটো মলিকিউলের মধ্যে নেই, মানে F2O আর H2O এর মধ্যে নেই, শুধু Cl2O এর মধ্যে আছে। দেখো চলো Cl2 মলিকিউলটা দেখে নিই। অক্সিজেনের আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p4, তাহলে এর কনফিগারেশনটা হচ্ছে 2s2, এটা 2s ইলেকট্রন, আর এটা হচ্ছে 2p। আর ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p5। আর ক্লোরিনের আমরা জানি ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তাহলে দেখো এই Cl2O এটা কি করে ফরমেশন হচ্ছে, এখানে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, অক্সিজেনের এই যে আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে এই একটা ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড করছে, আর সিমিলার ওয়েতে আরেকটা ক্লোরিন আছে, সেই আরেকটা ক্লোরিনের এখানে যেহেতু দুটো ক্লোরিন, একটা ক্লোরিন আমি ড্র করেছি, আরেকটা ক্লোরিনেরও এরকম একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেই আনপেয়ার্ড ইলেকট্রনটা এই অক্সিজেনটার সাথে আরেকটা কোভ্যালেন্ট বন্ড করছে। এইখানে এই ইলেকট্রনটা একটা ইলেকট্রন পেয়ার রয়ে গেছে, আর এখানে আমার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তাহলে এই অক্সিজেনের এই ইলেকট্রন পেয়ারটা এই ভ্যাকেন্ট 3d অরবিটালে ডোনেট করবে, দিয়ে একটা পাই ব্যাক বন্ডিং ফর্ম করবে। এই ইলেকট্রনটা এই অরবিটালে ডোনেট করবে 3d তে, দিয়ে পাই ব্যাক বন্ডিং করবে, p পাই d পাই বন্ডিং, p পাই d পাই ব্যাক বন্ডিং। তাহলে এই বন্ডিংটা করলে এই Cl2O এর বন্ড অ্যাঙ্গেলটা কি হবে, এর বন্ড অর্ডারটা কি হবে, ইনক্রিজ করে যাবে। তাহলে যত আমার এই বন্ড নাম্বার অফ বন্ড ইনক্রিজ করবে তত বন্ড বন্ড রিপালশনটা কি হবে, বন্ড পার রিপালশনটা ইনক্রিজ করবে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, আমার ইনক্রিজ করে যাবে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে শুধুমাত্র এই মলিকিউলটাতে Cl2O তে আমার বন্ড অ্যাঙ্গেল এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি হবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল অর্ডার Cl2O এটা সবচেয়ে বেশি হবে, এটা আমি বুঝতে পেরে গেলাম। এবার দেখো F2O আর H2O এই দুটোর মধ্যে কিভাবে করব। F2O আর H2O দুটোতেই পাই ব্যাক বন্ডিং এর কোনো গল্প নেই, তাহলে এখানে আমার অনলি
কোন ফ্যাক্টরটা ডিটারমাইন্ড হবে? ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর। দেখো আমরা আগেই জানি যে বন্ডের অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করবে তত আমার বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ করবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল, দেখো ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে অবভিয়াসলি ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের বেশি, তাহলে F2 এর বন্ড অ্যাঙ্গেলটা কি হবে? কম হবে H2 এর থেকে, তাহলে H2 বন্ড অ্যাঙ্গেল বেশি। তাহলে তারপরে H2O, তারপরে F2O, এই হচ্ছে অর্ডার। 111 ডিগ্রি, এটা 104.5 ডিগ্রি, 103 ডিগ্রি। তোমাদের ভ্যালু মনে রাখার কোনো দরকার নেই স্টুডেন্টস। আজকে স্টুডেন্টস এই পর্যন্তই, আর এর পরের ক্লাসে আমরা রিমেনিং যে রুলগুলো রইলো সেগুলোর ইন ডেপথ ডিসকাশন করব, আর অনেক ইম্পর্টেন্ট এক্সাম্পল যেগুলো প্রিভিয়াস ইয়ারে অনেক এক্সামে এসেছে সেগুলোর ইন ডেপথ এখানে আমরা ডিসকাস করব। তোমাদের কেমন লাগলো স্টুডেন্টস আমাকে জানাও কমেন্টকে, আর তোমাদের যত বন্ধু আছে তাদের সবাইকে এই ভিডিওটা সেন্ড করো যাতে তারা ঘরে বসে প্রিপারেশন কমপ্লিট করতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো লাগলে লাইক করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।